সুনামগঞ্জ পানি কমতে থাকায় সুরমা নদীর বিভিন্ন স্থানে দেখা দিয়েছে নদী ভাঙন। ইতিমধ্যে বিলীন হয়েছে শতাধিক বসতবাড়ি, ফসলি জমি, সড়কসহ নানা স্থাপনা। এমন অবস্থায় আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন নদী তীরবর্তী মানুষ। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সদরগড় গ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী লিপসন আহমেদ। লিপসন, ভাঙন ঠেকাতে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, আর যারা নদী পাড়ে মানুষ তারা নিরাপদে স্থানে পৌঁছাতে পেরেছে কিনা জানাবেন। রওশন, শুরুতেই যদি বলি, যেহেতু হাওড়া জেলা সুনামগঞ্জ প্রতি বছর কিন্তু পাহাড়ি ডলের পানিতে কিন্তু আসলে এই জেলা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। চলতি বছরে কিন্তু 3 দফা বন্যা এই জেলা আসলে সৃষ্টি হয়েছিল। তবে গত 1 মাসের উপরে হলো এই জেলা কিন্তু আসলে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। তবে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলেও কিন্তু ইতিমধ্যে পুরো জেলায় অর্থাৎ বিভিন্ন উপজেলায় কিন্তু ইতিমধ্যে ভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে যদি বলি আমরা সুনামগঞ্জ সদর, ধরাবাজার, ধর্মপাশা এই উপজেলাগুলোতে আসলে ভাঙন সবচেয়ে বেশি দেখা দিয়েছে। আমরা এই মুহূর্তে আছি সুনামগঞ্জ সদর উপজেলার সদরগড় গ্রামে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই গ্রামে প্রায় অর্ধ শতাধিক ঘরবাড়ি ছিল। বন্যা পরবর্তী সময়ে কিন্তু এই গ্রামে কিন্তু আসলে ইতিমধ্যে আসলে ভাঙন দেখা দিয়েছে। যে ভাঙনের কারণে কিন্তু ইতিমধ্যে প্রায় 15টিরও বেশি ঘরবাড়ি কিন্তু আসলে ইতিমধ্যে আসলে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সেই সাথে যদি বলি, এখানকার মানুষরাও কিন্তু আসলে ইতিমধ্যে যেহেতু নদীর পানি ভাঙতে ভাঙতে তাদের যা অন্যান্য যে বসত ভিটাগুলো রয়েছে সেখানে চলে এসেছে, তারাও কিন্তু আসলে নিরাপদ স্থানে যাওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে তাদের যে বসত ভিটার যে আসবাবপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে অন্যত্র নিয়ে যাচ্ছেন। তবে ভাঙন এলাকার যে মানুষগুলো ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে তাদের ঘরবাড়ি, তারা কিন্তু আসলে অন্য জায়গায় অর্থাৎ তাদের যে আত্মীয় স্বজন রয়েছেন তাদের বাড়িতে কিন্তু ইতিমধ্যে তারা উঠেছেন। অনেকে আবার তাদের যে দাদার যে ভিটে ছেড়ে কিন্তু আসলে অন্যত্র চলে গেছেন। তবে প্রতি বছর কিন্তু এই জেলায় ভাঙন দেখা দিলে কিন্তু পানি উন্নয়ন বোর্ড কিংবা স্থানীয় প্রশাসন তেমন একটি উদ্যোগ গ্রহণ করে না। বিশেষ করে যদি বলে আমরা পানি উন্নয়ন বোর্ডের যিনি রয়েছেন দায়িত্বে, তার সাথে কথা বলেছিলাম। তিনি যেটি বলছেন যে পুরো জেলার 8টি স্থান 11টি স্থানে ইতিমধ্যে ভাঙন দেখা দিয়েছে, যেটি ইতিমধ্যে আসলে তারা একটি প্রকল্প হাতে নিয়েছেন। যে প্রকল্পটি ইতিমধ্যে তারা যেটি বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন। তবে প্রতি বছরই কিন্তু এইরকম প্রকল্প তারা হাতে নিলেও কিন্তু আসলে বাস্তবে তার কোনো আসলে মিল পাওয়া যায় না। তো সব মিলিয়ে বলা যায়, যেহেতু বন্যা এই জেলা শেষ হলো, কিন্তু ইতিমধ্যে নদী ভাঙন কিন্তু এই এলাকার অর্থাৎ ভাঙন এলাকার মানুষের ঘুম হারাম করে দিয়েছে। তো এই ছিল সুনামগঞ্জ থেকে নদী ভাঙনের সর্বশেষ। রৌশন। নদী ভাঙনের খবর জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী লিপসন আহমেদ। এদিকে টানা বর্ষণে তিস্তা সহ উত্তরাঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সৃষ্টি হয়েছে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা। এছাড়া পঞ্চগড়ের করতোয়া, মহানন্দায় পানি বাড়ায় ব্যাহত হচ্ছে পাথর শ্রমিকদের কাজ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে তিস্তা নদীর ডালিয়া পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন মোকাররম হোসাইন এবং করতোয়া নদীর পাড় থেকে যুক্ত হচ্ছেন লুৎফর রহমান। শুরুতেই যেতে চাই মোকাররমের কাছে। মোকাররম, জানাবেন যে তিস্তা নদীর পানি বৃদ্ধি কতটা পেয়েছে এবং অন্যান্য নদ নদীর কি অবস্থা? রসন, গেল 48 ঘন্টার টানা বর্ষণে উত্তরের জীবনরেখা তিস্তা কিন্তু ফুলে ফেপে উঠেছে। তিস্তার যে স্রোত সেটি হু হু করে বইছে এবং পানির যে প্রবাহ সেটিও স্বাভাবিকের চেয়ে অনেকখানি বেড়েছে। স্থানীয়রা বলছেন যে গতকালকেও যেখানে অর্ধেক পানি ছিল সেই পানি আজকে আসলে তারা বলছেন তাদের ভাষায় যে দ্বিগুণ হয়েছে। এবং পানির চাপ সামাল দিতে দেখতে পাচ্ছেন যে তিস্তা ব্যারেজ প্রকল্পের যে জায়গাতে আমরা এখন আছি ডালিয়া পয়েন্টে, এখানে কিন্তু 44টি জলকপাট রয়েছে। সেই পানির চাপ সামাল দিতে সবকটি জলকপাটি খুলে দেওয়া হয়েছে এবং উজানের দিকে সেই পানিগুলোকে পানির প্রবাহ উজানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ এখান থেকে লালমনিরহাট থেকে রংপুর কুড়িগ্রাম হয়ে তিস্তার এই পানি কিন্তু ব্রহ্মপুত্রে মিশবে। এবং স্থানীয়রা বলছেন যে এই পানির যে প্রবাহ সেটি যদি দুই কূল প্লাবিত করতে না পারে, তাও কিন্তু নিম্নাঞ্চলের যে বীজতলাগুলো রয়েছে, ফসলি ক্ষেতগুলো রয়েছে, সেগুলো কিন্তু প্লাবনের ঝুঁকিতে থাকছে। একই সঙ্গে চরাঞ্চলের যে বসত ভিটা রয়েছে সেগুলোতে কিন্তু ভাঙনের ঝুঁকি দেখা দিয়েছে এবং বন্যা সৃষ্টি হওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে যে গত 24 ঘন্টায় 41 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, কিন্তু তার আগের 24 ঘন্টায় কেবলমাত্র রংপুরেই 130 মিলিমিটার বৃষ্টি তারা রেকর্ড করেছে। এছাড়া গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ কমলেও কিন্তু পানির প্রবাহ একেবারেই আগ্রাসী রূপ ধারণ করার দিকেই এগিয়ে যাচ্ছে। রওশন, জানিয়ে রাখি, গতকালকে 9টা পর্যন্ত তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয়েছে 28.75% এবং এটি বিপদ সীমার 56 সেন্টিমিটার নিচে ছিল। এছাড়া সকাল 9টায় তিস্তা কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের চিলমারি পয়েন্টে 20.04 সেন্টিমিটার পানি রেকর্ড করা হয়েছে। এছাড়া দুধকুমার নদের পাটেশ্বরী পয়েন্টে 26.64 সেন্টিমিটার পানির প্রবাহ রেকর্ড করা হয়েছে। ধরলা নদীর কুড়িগ্রাম পয়েন্টে 22.90 সেন্টিমিটার পানি
রেকর্ড করা হয়েছে। এছাড়া গাইবান্ধার যমুনা নদীর ফুলছড়ি পয়েন্টে 15.26 সেন্টিমিটার পানি রেকর্ড করা হয়েছে। পানির প্রবাহ বাড়লে কিন্তু কোনো জায়গাতেও বিপদ সীমা এখনো স্পর্শ করেনি, তবে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে বিপদ সীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানির এই প্রবাহ যদি স্বাভাবিক থাকে তাহলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে না, তবে উজানের ঢল যদি নেমে আসে সেক্ষেত্রে পানির একটি প্রবাহ সৃষ্টি, বন্যার একটি আশঙ্কা সৃষ্টি হওয়ার ভীতি কিন্তু দেখা দিয়েছে। ইতিমধ্যে তিস্তা নদীর 115 কিলোমিটার যে দীর্ঘ পথ বাংলাদেশ অংশের এটি 5টি জেলাকে স্পর্শ করেছে, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা। এই প্রবাহ কিন্তু একেবারে খরস্রোতা নদীতে রূপ নিয়েছে এই তিস্তা নদী, যেখানে কয়েকদিন আগে ধুধু বালুচর ছিল এবং ভাদ্রের শেষ দিকের যে ঝিরে ঝিরে বৃষ্টি, কখনো ভারী বৃষ্টি, এই বৃষ্টির ফলে কিন্তু তিস্তা নদীর এই আগ্রাসী রূপ দেখছে স্থানীয়রা। এবং যারা মৎস্যজীবী রয়েছেন তারা কিন্তু নদীতে মাছ ধরার জন্য নামতে পারেননি। এছাড়া স্থানীয় যে শাখা নদীগুলো রয়েছে সেখান নদী কেন্দ্রিক যে জীবন যাপনের যে উপলক্ষ, সেই জীবন ধারণের উপলক্ষগুলো কিন্তু তারা আসলে সরবরাহের ঘাটতি থাকছে। একই সঙ্গে তিস্তা নদীর যে শাখা নদীগুলো রয়েছে, অর্থাৎ তিস্তার উপনদী যেগুলো রয়েছে, দুধকুমার, ধরলা, তারপরে বুড়ি তিস্তা, সেই নদীগুলোতে কিন্তু স্বাভাবিকের চেয়ে পানি অনেকখানি বৃদ্ধি পেয়েছে। স্থানীয়রা আসলে যেই ভাঙনের ঝুঁকি, সেই ঝুঁকির কথা বলছেন। একই সঙ্গে পানি প্রবাহ স্বাভাবিক থেকে যেন তাদের বন্যার সৃষ্টি না হয় এবং বন্যার সৃষ্টি হলে যেন স্থানীয় প্রশাসন ভালোভাবে সেই মোকাবেলার প্রস্তুতি রাখে, সেই প্রত্যাশা তারা ব্যক্ত করেছেন। রওশন, এই ছিল এই মুহূর্তে তিস্তার ডালিয়া পয়েন্ট থেকে আমার কাছে এই মুহূর্তে সবশেষ। নদীর পানি বৃদ্ধির খবর জানতে চাই এবার লুৎফর রহমানের কাছে। লুৎফর, করতোয়া নদীর পানি বৃদ্ধির কারণ নিয়ে পানি উন্নয়ন বোর্ড কি বলছেন? রওশন, গত 3 দিনের যে আশ্বিনের টানা বর্ষণ, এই টানা বর্ষণে কিন্তু পঞ্চগড়ের যে সকল নদ নদী রয়েছে সেখানে কিন্তু ক্রমাগত পানি বেড়ে চলেছে। পানি বৃদ্ধির দুটি কারণ বলছেন পানি উন্নয়ন বোর্ড। একটি হলো গত 3 দিনের বিরামহীন বর্ষণ এবং এই নদীগুলোর করতোয়া এবং মহানন্দা নদীর সাথে যে সকল নদী রয়েছে এর যে উৎপত্তি স্থল ভারতের উজান থেকে আসা পানি, এই দুই কারণেই কিন্তু নদীর পানিগুলো বাড়ছে। এবং আমরা দেখেছি ক্রমাগত বৃষ্টির কারণে যে পঞ্চগড়ে যারা নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু বিপাকে পড়েছেন। বিশেষ করে দৈনিক আয় নির্ভর যে সকল মানুষ রয়েছেন তারা বিপাকে পড়েছেন। এর পাশাপাশি বলে রাখি, সবচেয়ে বেশি যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা হলো নদীর পাথর এবং বালি শ্রমিক, যারা এই করতোয়া এবং মহানন্দা সহ যে সকল নদী রয়েছে এখানে নদীতে নেমে তারা কিন্তু বালু এবং পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করে থাকেন। তাদের কিন্তু দৈনিক আয় নির্ভর তারা মানুষ এবং একদিন বসে থাকলে কিন্তু তাদের চুলা বন্ধ থাকে, তারা এমনটি আমাদেরকে জানিয়েছেন। এবং গত 3 দিন ধরে যে টানা বিরামহীনভাবে বর্ষণ চলছে, এই বর্ষণের কারণে কিন্তু তারা এই নদীর পানিতে নেমে তারা পাথর এবং বালি উত্তোলন করতে পারছেন না এবং তারা বেকার বসে রয়েছেন। আর আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন পঞ্চগড়ের যে সকল নদ নদী রয়েছে তার পানি কিন্তু এখনো বিপদসীমার অনেক নিচেই অবস্থান করছে। তার পাশাপাশি জানিয়ে রাখি যে পঞ্চগড় কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচু একটি জেলা, এই কারণে কিন্তু এখানে বন্যার প্রবণতা কিন্তু অনেকটাই কম। আর এখানে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ এই কারণেই বেশি যে আমরা দেখেছি যে এখানে ভারী শিল্প প্রতিষ্ঠান না থাকার কারণে এখানকার শ্রমজীবী মানুষদেরকে নির্ভর করতে হয় কিন্তু এই নদীর উপরেই। তো রওশন, এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে নদীর পানির সার্বিক পরিস্থিতি। তিস্তা সহ অন্যান্য নদীর পানি বৃদ্ধির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।